গুড মর্নিং। এখন আছি হুগলিতে, হুগলির একদম হুগলি স্টেশনের কাছেই। আর এখানেই সারা স্টে হয়েছে। কালকে বাড়ি থেকে এসেছিলাম, প্রায় রাত হয়ে গেছিলো, তাই কালকের ভিডিও করা হয়নি। আর আজকে এখান থেকে এই বাহন পুরো রেডি, এখানে জিনিসপত্র বাছা রেডি। দুজন, আজকে আমরা দুজন, আমি আর তুতান, এটা হচ্ছে মামা ভাগ্নে। আজকে দুজনের জার্নি হচ্ছে এখান থেকে বাঁকুড়ার জয়পুর ফরেস্টে গিয়ে আজকে অন্যরকম একটা অ্যাক্টিভিটি রয়েছে। পুরো ভিডিওটা জুড়ে থাকুন, খুব সুন্দর পথের দৃশ্য দেখতে পারবেন এবং তার সাথে সাথে একটা খুব সুন্দর অভিজ্ঞতা হবে এবং একটা অন্যরকম অ্যাক্টিভিটি দেখতে পারবেন। তো আমরা একটু পরেই এখান থেকে গাড়ি নিয়ে বেরোবো এবং গাড়ি সেজে উঠেছে এইরকমভাবে। সেজে উঠেছে বলতে লাগেজ কমানোর জন্য এরকমভাবে বাঁধা হয়েছে। ওটা এনেছিল, ওটা এখানে দিয়েছে আয়না। শীতকালের ভোরবেলা বেরোতে বেরোতে মোটামুটি 7টা বেজে গেছে আর কুয়াশাও রয়েছে বেশ ভালোই। চারিপাশের দোকানপাট বন্ধ। দিল্লি রোড সকাল সকাল বেশ ফাঁকাই রয়েছে, ওই জন্য ট্রেনে যেতে হবে অনেকক্ষণ, কারণ এখন টানতে পারলে অনেক আগে আমরা পৌঁছে যেতে পারবো জয়পুর ফরেস্টে। সামনে একটা 207 গাড়ি পুরো ইট বোঝাই, আর এর উপর দাঁড়িয়ে রয়েছে একটা বাচ্চা ছেলে পুরো ভীম সিংয়ের মতো, হাফাতা গেঞ্জি পরে। ও ঠান্ডা ঠান্ডা কিছু লাগছে না। এখন বাজে মোটামুটি 8টা মতো। 1.5 ঘন্টা জার্নিতে চলে এসেছি তারকেশ্বর ছাড়িয়ে পুষ্কুরায় চলে এসেছি। তারকেশ্বরের মধ্যেই পড়ে, পুষ্কুরা থানার মধ্যে। তো রোদ উঠে গেছে, 8টা বাজে, ভালোই রোদ উঠে গেছে। আর গাড়ি এখনও পর্যন্ত জার্নি এরকম হয়েছে। এখানে একটা জায়গায় দাঁড়িয়েছি, এখান থেকে ঘুগনি আর মুড়ি খেয়ে নেব। সকালবেলায় বেরিয়েছি, কিচ্ছু খাওয়া হয়নি, প্রচণ্ড খেতে পেয়েছে। আর ওখান থেকে ঘুগনি মুড়ি পাওয়া যায়, আর মোটামুটি এটা ডিম টোস্টও পাওয়া যাবে, তাই তো? ঘুগনি মুড়ি কত করে দাদা? 20 টাকা। আর ডিম সেদ্ধ 10 টাকা। তাহলে একটা করে ঘুগনি মুড়ি, একটা করে ডিম সেদ্ধ দিয়ে দেন। এখান থেকে খেয়ে দিয়ে তারপর এখান থেকে আবার রওনা হবো। এখান থেকে আরও মোটামুটি 70 কিলোমিটার যেতে হবে, তারপরে 70 থেকে 80 কিলোমিটার যেতে হবে, তারপরে জয়পুর ফরেস্টে গিয়ে পৌঁছাবো আমরা সকাল সকাল এই দোকানে দাঁড়িয়ে ঘুগনি এবং মুড়ি খেলাম, তার সাথে ডিম সেদ্ধ। এবং আমি জিজ্ঞাসা করেছিলাম একটা আলু সেদ্ধ থেকে এটা কী, তা উনি আলু সেদ্ধ খেতে দিয়েছেন এবং শেষে সেই আলু সেদ্ধর জন্য 5 টাকা যোগ করে নিয়েছেন। শুরু হয়ে গেছে জয়পুর জঙ্গল। আমরা চিরপ্রতীক্ষিত জয়পুর জঙ্গলে চলে এসেছি। এখান থেকে জঙ্গলের এরিয়া পুরো শুরু। আর সামনেই বনলতা রিসর্টটা বেশ নাম করা, অনেকে এখানে আসেন। আর পুরো শাল সেগুন গাছের এই জঙ্গলে কিন্তু হরিণ আর হাতি রয়েছে। আর মাঝে মাঝেই ওই ডিয়ার ক্রসিং জোন এরকম করা রয়েছে, আর এলিফ্যান্ট ক্রসিং জোনও করা রয়েছে। এই একটা দেখুন সামনেই ডিয়ার ক্রসিং জোন। তো ব্যাপার হচ্ছে যদি আমরা দেখতে পাই ডিয়ার, তাহলে আমাদের সত্যি মানে সৌভাগ্য যে আমরা দেখতে পারবো। কিন্তু এখানে আমি আগেও 2বার এসেছি, দেখতে পাইনি। পুরো এই জঙ্গলের রাস্তা দিয়ে আমি সন্ধ্যাবেলাও পার হয়েছি, ভোরবেলাও পার হয়েছি, দেখতে পাইনি। এবার আজকে যদি ভাগ্য ভালো থাকে তাহলে দেখা হবে। সুন্দর মনোরম এই পথ। জয়পুর জঙ্গলের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজদের করা একটা এয়ারডোম রয়েছে। এয়ারডোম বলতে একটা রানওয়ে রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈন্য সরবরাহের জন্য বা যাতায়াতের জন্য এটা করা হয়েছিল। তো সেই দিকে এখন আমরা যাব। জঙ্গলের পথ অতীব মনোরম, এখানে টোটোও চলাচল করছে। যদি হাতি চলে আসে তাহলে টোটো থেকে হাতির গতিবেগ বেশি হয়ে যাবে। বেশ নিরিবিলি পথ, এবং এত দূর জার্নি করে আসলাম বা এত দূর রাইড করে আসলাম, পথ কিন্তু একদম ভালো ছিল না। পুরো অর্ধেক খোয়া ওঠা এরকম পথ। তবে এইটুকু মানে জঙ্গলের এরিয়া যেই শুরু হলো, সেই পথও পুরো মনোরম হওয়া শুরু হলো। দারুণ সুন্দর লাগছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসের কথা মনে পড়ে যাচ্ছে অরণ্য দেখে।
তখন ঘোড়ায় করে যাতায়াত করতো, এখন আমরা বাইকে করে যাতায়াত করছি। দারুণ সুন্দর পথ। এটা হচ্ছে বর্ণলতা রিসর্ট। যারা জয়পুর জঙ্গলে আসবেন তারা এখানে একটা থাকার ব্যবস্থা করতে পারেন, বেশ ভালো লাগবে, একটু ব্যয়বহুল তবুও ভালো লাগবে। আর মাঝে মাঝে জঙ্গলের মাঝে মাঝে এরকম পায়ে হাঁটা পথ চলে গেছে, যেগুলো যাওয়ার ইচ্ছে রয়েছে। তবে আমাদের জয়পুর জঙ্গলে এয়ারবেসে যেতে হবে, ওখান থেকে একটা অ্যাক্টিভিটি রয়েছে, ওখান থেকে ওইটা কমপ্লিট করে তারপর আমাদের যেতে হবে বিষ্ণুপুর মন্দিরগুলো দেখতে। আর এখন বাজে 12টা 15, ওর জন্য অনেকটাই দেরি হয়ে গেছে, ওর জন্য এই পথে আর ঢোকা হচ্ছে না। তবে ঢোকার ইচ্ছে রয়েছে। আবার যদি অনেক দলবল আসা যায়, মোটামুটি 5-6টা বাইক নিয়ে 10-12 জন আসা যায়, তাহলে আবার সাহস করে এই রকম পথগুলো ঢোকা যায়। কারণ দেখা গেল আমরা পথে ঢুকলাম, ঢুকে গিয়ে দেখলাম যে হাতি বা ময়ূর কোনো ব্যাপার নয়, তাও ব্যাপার হচ্ছে হাতি যদি থাকে তাহলে মুশকিল হয়ে যাবে। আর এখানে গতিবেগ 30-30-এর বেশি গতিবেগ করা যাবে না, তবুও নর্মালি এরকমই চলে গাড়ি এখানে। তবে লেখা আছে গতিবেগ 30, তার বেশি করা যাবে না। আর সামনে রয়েছে পুলিশের চেকপোস্ট। সামনে একটা ছোট্ট জলধারা রয়েছে বা নদী রয়েছে, এই তো এখান থেকে জলধারা রয়েছে। বর্ষার সময় এখান থেকে জল যায় ওদিকে। আরণ্যক ইকো রিসর্ট রয়েছে জয়পুরের দিকে। আর এখানে কাঠ নিয়ে যাচ্ছে, ওর জন্য গাড়িটাকে দাঁড় করিয়েছে। শাল গাছের কাঠ কেটে লরি করে নিয়ে যাচ্ছে। যাই হোক, আমরা একটু সামনে যাব। সামনে গিয়ে আমাদের অনেকটাই যেতে হবে, এখনও প্রায় 10 কিলোমিটার যেতে হবে এই জঙ্গলের পথ ধরে। তারপর আমরা এয়ারড্রোম বা এয়ারবেসের ওইখানটায় যেতে পারবো। ফ্লাই অ্যাশের ইট দেওয়া হয়েছে, ফ্লাই অ্যাশের ইট দিয়ে করা হচ্ছে। 1 2 3 4 4টে বাইকে করে ডেলিভারি হচ্ছে হয়তো কিছু। যাই হোক, পুরো জঙ্গল এরিয়া, দারুণ লাগছে কিন্তু চালিয়ে। আপনারা যদি আসেন গাড়িতে, যদি গাড়ির ভেতর বসে থাকেন তাহলে এই দৃশ্য উপভোগ করতে পারবেন না। বাইক নিয়ে আসলে একমাত্র এই দৃশ্য উপভোগ করা যাবে। দারুণ লাগছে। এটা হচ্ছে এলিফ্যান্ট ক্রসিং জোন। এলিফ্যান্ট ক্রসিং জোন আর ডিয়ার ক্রসিং জোনগুলোতে এইরকম ডিভাইডার করা রয়েছে। ডিভাইডার বলতে স্পিড ব্রেকার করা রয়েছে। এই যে এই জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছি শুধুমাত্র ছবি তোলার জন্য। ছবি তোলার জন্য বলতে এত সুন্দর জঙ্গল এবং এত সুন্দর একটা দৃশ্য, ওর জন্য সবাই দাঁড়িয়ে পড়েছে এখানে ছবি তোলার জন্য। আর তুতার তো ছবি তোলার জন্য পাগল, ছবি তুলবে। আর ওরা অলরেডি ছবি তোলা শুরু করে দিয়েছে। শুধু রাস্তাটা দেখুন কত সুন্দর, এবং যে রোদের যে ছটাগুলো আসছে পুরো গাছের মধ্যে দিয়ে, ছায়া রোদ, দারুণ সুন্দর লাগছে। তো এখান থেকে ছবি তুলে আবার যাব সামনের ওই এয়ারবেসের দিকে। ছবি তোলা হলো মোটামুটি 20 মিনিট, আধ ঘন্টা দাঁড়িয়ে তারপর আবার রওনা দিয়েছি। আমরা যাব যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এয়ারবেস বা রানওয়ে বানানো হয়েছিল এরোপ্লেনের বা হেলিকপ্টারের, হেলিপ্যাড বা এরোপ্লেনের রানওয়ে। অ্যাকচুয়ালি ওটা রানওয়ে, হেলিপ্যাড নয়। হেলিপ্যাড তো ছোটো জায়গা জুড়ে হয়, কিন্তু এটা অনেক বড় জায়গা জুড়ে। সেই রানওয়ে যেখানে বানানো হয়েছিল সেইখানটায় আমরা এখন যাব। আরও আমাদের যেতে হবে 7 কিলোমিটার এখান থেকে, তারপরে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো। আমরা মূল রাস্তা থেকে এখন বাঁদিকে ঢুকবো। বাঁদিকে ঢুকলেই সেই মোটামুটি রানওয়ের দিকে যেতে পারবো। তবে আমাদের বাঁদিকে যে রাস্তা, সেটা কীরকম রাস্তা সেটাই হচ্ছে দেখার বিষয়। কারণ এর ভেতরে যে রাস্তা চলে গেছে জঙ্গলের ভেতরে, পুরো মাটির রাস্তা। ওখানে মানে পাকা কোনো কিছুই করা নেই। একটা রয়েছে শুধু ওই যে জলধারা রয়েছে ওই দিকটায়, আর সব মাটির রাস্তা। এটা কেমন হয় সেটাই দেখাচ্ছে। তো এখান থেকে ঢুকতে হবে বাঁ দিকে। হ্যাঁ, এটাও মাটির রাস্তা। এই রাস্তা ধরে যদি আমরা যাই তাহলেই আমরা পৌঁছাতে পারবো রানওয়ের দিকে। লাল মাটির রাস্তা, লাল মাটির যেখানে চলে এসেছি, লাল মাটির রাস্তা। আমি এখানে শুনে নেবো এয়ারবেসটা এদিকে নাকি। বলছি এয়ারবেস এদিকে, এরোপ্লেনের রানওয়ে।
সোজা, এই বুঝতে পেরেছে, থ্যাংক ইউ। সোজা গিয়ে ডান দিকে সোজা। তবে এখানে কিন্তু চাষবাস হচ্ছে, তবে কী চাষ হচ্ছে এটাই বিষয়। হতে পারে বর্ষাকাল চলে গেল, বর্ষাকালীন ধান যেটা হয় পুরো পুরুলিয়া বাঁকুড়া জুড়ে, লালমাটি অঞ্চল জুড়ে সেটা হচ্ছে। হ্যাঁ, হারভেস্টার সামনে রয়েছে, ধান ঝাড়াই কাটাই করার মেশিন, একেবারে বিচুলিগুলোকে এরকম করে দেয়। তো এইরকমই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে আরও 5 কিলোমিটার। এই রাস্তায় আরও 5 কিলোমিটার যেতে হবে, তারপরে আমরা পৌঁছাতে পারবো। এই রাস্তায় জোরে চালানো যায় না, কারণ একটু জোরে চালালেই চাকা স্কিড করবে, যা অবস্থা। হ্যাঁ, ওটাই তো হচ্ছে মুশকিল, জোরে চালালে। আবার কাদা রয়েছে এখানে, চাষ যেহেতু হয়ে গেছে, এই জমি এটা আবার জল দিয়েছে দেখছি, সেই জলের কাদাগুলো হয়েছে, কাদাগুলো উঠে রয়েছে। এই যে টার্নিংগুলো রয়েছে, যেভাবে বালি মানে কাঁকড় পড়ে রয়েছে, খুব মুশকিল। এটা কি আপনার গ্রাম? গ্রামের নাম কি? লটি হিল। আচ্ছা আচ্ছা, কতগুলো বাড়ি আছে এখানে? আছে, অনেকগুলো আছে। আমাদের দুয়ার আছে 14 বোধহয় ঘর, তারপর সব আদিবাসী। একবার এই মাথাটা আপনারা হিন্দু, তাই তো? হ্যাঁ আদিবাসীরাও হিন্দু? হ্যাঁ, সে তার মানে হিন্দু ধর্মই সবাই গ্রহণ। আচ্ছা, মানে আপনারা কয়েকটা ঘর রয়েছেন, 14 ঘর, তারপরে সবাই আদিবাসী। আর নাম বলেন লটি হিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো লটি হিল গ্রাম পেরিয়ে আমাদের যেতে হবে। পুরো জয়পুর জঙ্গলের মধ্যে কত কত গ্রাম রয়েছে। আমাদের এখন যেতে হবে ডান দিকে। রাস্তাগুলো দেখুন কীরকম রাস্তা, আর সবাই এখন ধান ঝাড়ছে। আর বাড়িগুলো দেখুন, পুরো মাটির বাড়ি, খুব সুন্দর 8 চালা বাড়ি। পুরো জয়পুর জঙ্গলের মধ্যে এই রকম পরিবেশ, দারুণ সুন্দর গ্রাম। কি সুন্দর গ্রামের পথ, গ্রামের পথের থেকে বড় কথা পুরো জঙ্গলের পথ। এখান থেকে যদি হাতি চলে আসে, এখান থেকে বাইক সাইকেল যায়, সাইকেল যাওয়ার পথ রয়েছে, বাইক যাওয়ার চাকার দাগও রয়েছে। যদি এখান থেকে হাতি বাই চান্স চলে আসে, তো আমরা কী করবো, কীভাবে গাড়ি ঘোরাবো সেটাই মানে ভাবতে পারছি না। আর যদি হরিণ আসে তো দাঁড়িয়ে দেখবো। পথটা দেখুন কি সুন্দর, মনোরম পথ, দারুণ সুন্দর রাস্তা, দারুণ সুন্দর পথ, পুরো জঙ্গলে ঘেরা পথ। অসাধারণ ফিলিংস কিন্তু এই রাস্তায় গাড়ি চালিয়ে। আমি 2 বছর আগে এসেছিলাম এখানে টোটোয় করে, টোটোওয়ালা অন্য গ্রামের পথ দিয়ে ঘুরিয়ে নিয়েছিল পুরো বিষ্ণুপুর স্টেশন থেকে। তবে এই রকম জার্নি সত্যি মনোমুগ্ধকর এবং রোমাঞ্চকর। পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পথ, পুরো ঘন জঙ্গল। না না, এর মধ্যে দাঁড়ানো উচিত নয়। যদি হঠাৎ করে কোনো প্রাণী চলে আসে, যত দূর এগোতে পারছি চলে যাই। এই রাস্তাটা একটু চওড়া রয়েছে, তবে এটাও সেই লাল মাটির কাঁকুড়ের রাস্তা।
আরও 3.5 কিলোমিটার যেতে হবে এই রাস্তা দিয়ে। আর ইন্টারনেট অফ হয়ে গেছে, মানে নেটওয়ার্ক এর মধ্যে নেই, এই জঙ্গলের মধ্যে কোনো নেটওয়ার্ক নেই, শুধুমাত্র আমরা ম্যাপ দেখে দেখে যাচ্ছি। এখানে একটা পিচের রাস্তা পাওয়া গেছে, অনেক শেষে একটা পিচের রাস্তা পাওয়া গেছে। এটা জঙ্গলের মধ্যেকার রাস্তা। এখানে পিচের রাস্তা পুরোপুরি শেষ, আবার মাটির রাস্তা শুরু। তবে মাটির রাস্তার যে শুরু যেতেও, আচ্ছা এখানে রেল লাইন, কিন্তু কোনো গেট নেই, রেল গেট নেই, রেল লাইন চলে গেছে এখান থেকে, কোনো গেট নেই। আচ্ছা এইটুকু জন্যই হয়তো মাটির রাস্তা, তবে বেশ ভয়ানক। বর্ষাকালে এই রাস্তা দিয়ে গাড়ি চালানো বিশাল কষ্টকর ব্যাপার। রানওয়ের এখানে চলছি এবং রানওয়েটা দেখতে পাচ্ছি। তবে এই জায়গায় এর উপরে কিন্তু কিছু পরিবার বাস করছে, এখন বসতি স্থাপন করে রয়েছে। এটা হয়তো কোনো একটা গ্রামের নাম। তবে রানওয়ে এখান থেকে শুরু, রানওয়ের একটা দিক এদিকে দেখতে পাচ্ছি আমি। যাই হোক, আমরা আরেকটু সামনে যাই। পুরো জঙ্গলের মধ্যে মহিষ চড়ে বেড়াচ্ছে, আর এরা মহিষ চড়াচ্ছে। আর মোটামুটি 1.1 কিলোমিটার গেলে একদম অ্যাকিউরেট স্পটে আমরা যাব। তবে এইগুলো পুরো রানওয়ের অংশ, সেটা দেখে কিন্তু মনে হচ্ছে, তার কারণ এখানে কোথাও রাস্তা করাই নেই, একদম সোজা করা রয়েছে। উপর দিয়ে কিছু জঙ্গল হয়ে গেছে এখন। আর মোটামুটি 1 কিলোমিটার বাকি। এক সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেখানে এরোপ্লেনের রানওয়ে করা হয়েছিল, সেখানে এখন ধান শুকো দেওয়া হচ্ছে। আর ওই দিক থেকে জঙ্গল হয়ে গেছে মাঝখানে, আর ছাগলের দল নিয়ে গ্রামবাসীরা আসছেন। পুরো এরিয়াটা টুরিস্টরা খুব কমই আসেন। তবে মোটামুটি জানুয়ারি ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারিতে আবার টুরিস্টের অনেক আগমন হয় এখানে। এই হচ্ছে পুরো এরিয়া। এখানেই মানে এই হচ্ছে দেখার জায়গা। এখানে দেখার জায়গা বলতে এইরকমই। পুরো অনেকটা জায়গা জুড়ে এরকম। আমরা অবশেষে চলে এসেছি একদম পুরো রানওয়ে যেটা করা হয়েছিল সেখানে। রানওয়ে পুরো ফাঁকা, এখন পুরোটাই ফাঁকা সামনে। তো গ্রামবাসী কিছু ছিল, গ্রামবাসীরা গেল। আমাদের দুটো বাইক এখানে রাখা হয়েছে, এখানে ক্যাম্পিং করা হবে এখন। ক্যাম্পিং বলতে এখন ক্যাম্প খাটানো হবে। ক্যাম্প খাটিয়ে মোটামুটি একটু রেস্ট নেওয়া হবে এখানে। রেস্ট নিয়ে খাবার দাবার করে খাওয়া হবে, খাবার দাবার বা চা এইসব করে খাওয়া হবে। এই অ্যাক্টিভিটিগুলো করা হবে এখন। আর ক্যাম্প খাটাবো। ক্যাম্পটা হচ্ছে মোটামুটি 3 জন শোয়ার মতো ক্যাম্প। তো ক্যাম্প খাটিয়ে এই অ্যাক্টিভিটিগুলো করে তারপরে এখান থেকে আমরা বেরোবো। তো ক্যাম্প শুরু হবে একটু পরেই, ক্যাম্প খাটানো। এই যে রানওয়েটা আমরা রয়েছি, এই রানওয়ে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা হয়েছিল। আর পুরোপুরি 1939-এ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, ঠিক তখনই তৈরি করা। ব্রিটিশ সরকার তড়িঘড়ি মোটামুটি 3500 সৈন্য নিয়ে বেশ মানে শর্ট টাইমের মধ্যে পুরো জঙ্গল পরিষ্কার করে, এটা বাসুদেবপুর জঙ্গল বলা হয়, এই বাসুদেবপুর জঙ্গল পরিষ্কার করে এইরকমভাবে রানওয়েটা তৈরি করেছিল। এখান থেকে বিষ্ণুপুরের কাছ থেকেই বা বাঁকুড়া বিষ্ণুপুরের কাছ থেকেই, এটা হচ্ছে গোপন ঘাঁটি ছিল তাদের। এখান থেকে সৈন্য পাঠিয়ে আক্রমণ করা হবে বা ওই দিক থেকে সৈন্য আনবে এখানে, এই ছিল তাদের মূল উদ্দেশ্য। তবে এটা কোনো দিন কাজে লাগেনি, কোনো এরোপ্লেনই এখানে এই রানওয়েতে আসেনি। তৈরি করা হয়েছিল যুদ্ধকালীন পরিস্থিতিতে তৈরি করা হয়েছিল, কিন্তু কোনো রানওয়ে আসেনি এতদিন পর্যন্ত। দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরো কংক্রিট ঝালাই করা, কিন্তু এইখানে তার উপরেও গাছ বা ঝোপঝাড় হয়ে রয়েছে। গতবার এসেছিলাম 2 বছর আগে, বুনোকুল ছিল ছোটো ছোটো, ওগুলো খেয়েছিলাম। যাই হোক, সেগুলো এখন দেখতে পাচ্ছি না। তো এই রকম অবস্থা পুরো হয়েছিল।
পরিষ্কার করা হয়েছে। আর এটা বর্তমানে বায়ুসেনার বা আমাদের যে এয়ারফোর্স আছে তাদের আন্ডারে পড়ে। এই জমিতে কোনো রকম কনস্ট্রাকশন বেআইনি, তবে অনেক আদিবাসী মানুষ দেখলাম রয়েছে ঘর বেঁধের উপরে। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে এখানকার পুরো একটা ছোট্ট ইতিহাস। তো আমাদের এই মুহূর্তটা তোমাদের বলে বোঝাতে পারবো না কেমন লাগছে। পাটা হ্যাঁ। ভিতরে ঢুকিয়ে নাও। না না ঠিক আছে আপনি না ওখানটা না ইয়ে পড়বে আর কি। এই মুহূর্তটা জাস্ট বলে বোঝাতে পারবো না এই মুহূর্তটা কেমন লাগছে, কারণ পুরো চারিদিকে খুব সুন্দর ফাঁকা। লাগছে। হ্যাঁ মানে চারিদিকে ফাঁকা জঙ্গল আর আশেপাশে ঘুরে বেড়াচ্ছে বন্য জন্তুরা। তার মধ্যে 4 জন আমরা। আর তার পুরো মধ্যে পুরো জঙ্গলের মধ্যে চারিদিকে কোনো 4 জন লোকজন নেই। আমরা। আর সব থেকে বড় কথা, সারা দিন কোলাহল, মানে সে কিচির মিচির, মানুষের কিচির মিচির, যানবাহনের কিচির মিচির, আর এখানে ঠিক প্রকৃতির আওয়াজ, এখানে যাকে বলে গাছের পিন ড্রপ আওয়াজ, সাইলেন্স। হ্যাঁ গাছের আওয়াজ, প্রকৃতির আওয়াজ, পাখির আওয়াজ, মানে যদি হাঁটে এর উপর দিয়ে যখন হাঁটছি হাঁটার ভাইব্রেশনটাও শোনা যাচ্ছে। একদম। আমরা এখানে চা করব, চা করে খাবো, আমরা কিন্তু কিছুটা সময় কাটাবো, মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টা এখানে সময় কাটাবো। স্টেপটা দেখা যাচ্ছে তো? আর দেখা যাচ্ছে। চলো একটা গ্যাসটা। পাওয়ার ন্যাপ নেওয়ার চেষ্টা করব আধ ঘন্টার, যদি হয় তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তবে আমরা আবার পুরুলিয়া আসবো। নেক্সট টাইম কিন্তু ড্রোন থাকবে আমাদের সাথে। এবার ড্রোনটা সাহস পেলে আমরা নিয়ে আসছি, আর কোনো ওড়াতে পারি না, সবাই কেনা হয়েছে। নেক্সট বার আমাদের সাথে ড্রোন থাকবে। হয়নি। হুম ঠিক আছে। গ্যাসে গন্ধ ছাড়ছে। ও ছাড়ো, কিছু হবে না, এটাকে ঢোকাবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্যাস রেডি। কিন্তু জল আনিস নি, কেউ জল নিয়ে যা। ছোটু, আমাদের ছোটু। ভুটান, তুই আমার ক্যামেরাটা নিয়ে চলে আয়, তোমার গাড়ির উপরে আছে না? কে ওর বয়স কম, ওই জন্য ওর জোশ বেশি। আর একটু উপসে গরম হয়ে গেছে একদম। গ্যাসটা কমিয়ে দেয় হালকা। হ্যাঁ গ্যাস বাড়ানো আছে অনেক। হয়ে যাবে চারজনের? হ্যাঁ হয়ে যাবে। গ্যাস কমা। গ্যাসটা একটু কমিয়ে দাও। আমি একটু দিই চা পাতা। দাও। সে যেন মনে হচ্ছে মিশরের মমিতে সমাধিতে যেন মাটি দিচ্ছি আমরা পুণ্য লাভের জন্যে। না দেবো না, কিছু করতে পারবে? আমি নিয়ে নেবো। একটা গাড়ি দেবে তো কাঁচ নামানো নেই। আরে জায়গা ভালো নাকি? এই আমরা বেশি পাখাও মারি না। হ্যাঁ গরম হ্যাঁ তুদান সবই তো হ্যাঁ, বাট আমরা চা পাতার ইসে আনিনি। তুদান কিভাবে তুই চা দিচ্ছিস? কি হ্যাঁ, করবো? চা পাতা ছাকনি আনিনি, আমি কি করবো? এটা কি টেকনিক? তো এই যে চা করে খাওয়াচ্ছি, এটা বল। ছাকনি নেই, চামচ নেই, কিচ্ছু নেই। কিছুই নেই। কাপ দিয়ে লাস্টে চামচ বানিয়ে এই যে টোস্ট বিস্কুটটা দেখিয়ে দে। আছে মনোবল। টোস্ট বিস্কুট দিয়ে চা। হ্যাঁ টোস্ট বিস্কুটে অ্যাড প্রমোশন হয়ে গেল কিন্তু। প্রাণ। আমরা এখানে প্রায় 1.5-2 ঘন্টা কাটালাম। চাটা খেয়ে একটুখানি রেস্ট নিয়ে আবার এখান থেকে বেরোবো। টেন্ট আবার খোলা হবে এখন, সব জিনিসপত্র তুলে টেন্ট খুলবো, টেন্ট খুলে আবার এখান থেকে বেরোবো। এখান থেকে বেরিয়ে আমরা বিষ্ণুপুরের পোড়ামাটির মন্দিরগুলো দেখতে যাব। এই হচ্ছে ব্যাপার। পুরো আমাদের আজকে যাত্রা শুরু থেকে সুন্দর পথের জার্নি এবং মনোরম অরণ্যের মাঝখান থেকে পুরো ছবির মতো সুন্দর পথ আপনাদের দেখালাম। তার সাথে সাথে একটা নতুন একটা অ্যাক্টিভিটি আজকে করা হলো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।